একাত্তরের সাথে ২৪কে মেলালে সেটা হবে বড় বিপর্যয়ের কারণ, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান। দুপুরে রাজধানীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার, আলবদর ও আল শামসের তালিকা তৈরি করাও বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর শান্তিনগর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। জনাব আব্দুস সালাম, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটি জানতে চাই যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা কি খুব কঠিন কাজ? মানে স্বাধীনতার ৫৪-৫৫ বছর পরেও কেন এটি তৈরি করা সম্ভব হলো না? না, এটা খুব একটা কঠিন না, আবার কঠিন হয়ে গেছে। কারণ এই যে দীর্ঘ বছরগুলোর মধ্যে মানে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাইরেও অনেক ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা সৃষ্টি হয়েছে। কাজে সেগুলো যদি আবার এখন সরকারকে বাতিল করতে হয়, তাহলে তো সেটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সেগুলো সাক্ষ্য প্রমাণ গ্রহণ করতে হবে। তো কাজে সেটা তো কিছুটা অবশ্যই একটু তো চ্যালেঞ্জের অবশ্যই। জি, মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেছেন যে তবে আমি রাজাকারের। মনে করি যে জি, এটা আসলে যদি জি, আপনি বলুন। আমি মনে করি যে আসলে তারপরও যদি মন্ত্রণালয় সিনসিয়ারলি চেষ্টা করে এবং আমরা সবাই যদি সহযোগিতা করি, তাহলে আসলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা অবশ্যই প্রণয়ন করা সম্ভব। জি, সবার সমন্বিত উদ্যোগের কথা আপনি বলছেন। রাজাকারের তালিকা তৈরি করাকে কেন চ্যালেঞ্জ মনে করছেন মুক্তিযুদ্ধ জি মন্ত্রী? মানে প্রধান অন্তরায়গুলো কি এর মাঝে? না, সেটাও যেহেতু অনেক দিন হয়ে গেছে, কারণ সে কারণে তো আর বারবার এটা এই গত সরকারের আমলে তো একটা রাজাকারদের একটা তালিকা প্রকাশ তারা করেছিল, কিন্তু করার কিছুদিন পরে আবার যেহেতু সেটার মধ্যে দেখা গেছে যে তাদের দলের লোকজনের অনেকের নাম চলে আসছে, তার কারণে আবার সেটা পরবর্তী পর্যায়ে বাতিল করা হয়েছে। এই কারণেই সেখানেও অনেক হয়তো যেভাবে সঠিক তালিকা প্রণয়ন করা উচিত ছিল সেটা হয় নাই। সেটা আবার করতে গেলে স্বাভাবিকভাবে যে সমস্ত তালিকা মন্ত্রণালয়ে জমা হয়েছে বা মন্ত্রণালয় তৈরি করেছিল, সেগুলো বাদ দিতে গেলে সেগুলো তো আবার একটা সেগুলো সবকিছু একটা পরীক্ষা করতে হবে যে কোথায় কোনটা সঠিক না। তবে সবকিছুই সম্ভব যদি ধারাবাহিকতা বজায় রাখা যায়। শুধু কোনো দলের প্রভাব যদি না থাকে, যদি নিরপেক্ষভাবে করা যায়, তাহলে অবশ্যই সম্ভব। জি, সেক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিরোধী চক্র যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেটি কি করে নিশ্চিত করা সম্ভব? সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? ওই তো বললাম যে সরকার যদি কোনো দল সেটাতে প্রভাব বিস্তার করতে না চায় বা না করে, এবং যদি সরকারের পক্ষ থেকে নিরপেক্ষভাবে সেটা করতে দেওয়া হয় সরকারকে, এবং যেখানে যে সমস্ত জায়গাতে, যে সমস্ত জেলায়, যে সমস্ত উপজেলায় সেগুলো হবে বা তালিকাগুলো হবে, সেখান থেকে যদি নিরপেক্ষভাবে সব জায়গা থেকে তারা বয়ানগুলো কালেক্ট করতে পারে, তাহলে অবশ্যই সেটা সম্ভব। জি, আরেকটি বিষয় যে ৭১-এর সাথে ২৪কে মেলানো হলে বড় বিপর্যয়ের কারণ হবে, এ কথা কেন বলছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী? এইটা আসলে আমি যেভাবে দেখি যে একাত্তর তো একাত্তর আমাদের জন্ম, তাই না? জন্মের ইসের সাথে তো আর কোনোটার তুলনা হয় না। একাত্তরে আমি বাংলাদেশের পক্ষে আমরা যুদ্ধ করেছিলাম বলেই দেশ স্বাধীন হয়েছিল, এবং দেশ স্বাধীন হওয়ার পরে হয়তো গণতন্ত্র ব্যাহত হয়েছে, স্বৈরাচারের জন্ম নিয়েছে, কিন্তু সেই স্বৈরাচার তো বাংলাদেশের। তাই কাজেই সেটা বাংলাদেশের বলা যাবে না যে বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে বা পুনঃস্বাধীন হয়েছে। দেশ স্বাধীন একবারই হয়েছে, সেটা ৭১ সালে, এবং বারবার বিভিন্ন সময় স্বৈরাচার আবির্ভাব ঘটেছে, আবার তাদের পতনও হয়েছে। তাই কাজেই ৭১-এর সাথে যেমনিভাবে ৯০-কেও মেলানো যাবে না, ঠিক তেমনিভাবে ২৪-কেও মেলানো যাবে না। জি, বর্তমান প্রেক্ষাপটে ৭১-এর যে চেতনা আছে সেটি আসলে নতুন প্রজন্মের সাথে মেলবন্ধনটা কিভাবে করা যায়? মানে রাষ্ট্রীয় উদ্যোগগুলো কি যথেষ্ট কিনা, নাকি আরো পদক্ষেপ নেওয়া উচিত সরকারের? না, দেখেন, এখানে স্বাধীনতার পরে যখন ৭২ থেকে ৭৫ এই দেশের প্রায় স্বাধীনতার যে মূল চেতনা ছিল, সেই চেতনাটাকে ধ্বংস হয়ে গেছিল।
এবং সেই সময় মানুষের মধ্যে যে অবস্থা দাঁড়িয়েছিল, এই ঢাকা শহরে আমরা দেখছি বেওয়ারিশ লাশ রাস্তায় পড়ে থাকতো, মানুষের মানে কোনো জীবনে কোনো নিরাপত্তা ছিল না। এবং সেই সময় যে একটি দল করলেই মুক্তিযোদ্ধা আর সেই দলটা না করলেই রাজাকার, এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তো কাজেই পরবর্তী পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যখন এই দেশের রাষ্ট্র ক্ষমতায় দেয়া হয়, তখন দেয়ার অল্প সময়ের মধ্যে কিন্তু তিনি মুক্তিযুদ্ধের চেতনাটাকে বাস্তবায়ন করার দিকে তিনি এগিয়েছেন এবং দেশটাকে স্বনির্ভর করেছেন। যে দেশে মানুষ না খেয়ে মারা গেছে সেই দেশে তিনি মানুষকে খাইয়েছেন এবং অল্প দিনের মাধ্যমে চাল বিদেশে রপ্তানি করেছেন এবং প্রতিটা সেক্টরে তিনি কাজ করেছেন। এবং এখনও ঠিক তাই, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান যে বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আজকে তারেক রহমান 1 মাস হলো রাষ্ট্র ক্ষমতায় আসছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসার মধ্যেই এই 1 মাসের মধ্যেই কিন্তু জনগণের মধ্যে একটা আশা তিনি সঞ্চার করতে সক্ষম হয়েছেন যে তার পক্ষে সম্ভব। এবং এটা আসলেও সম্ভব, যেহেতু জনগণের কাছাকাছি জনগণের অভাবগুলি তিনি উপলব্ধি করতে পারছেন এবং জনগণের সমস্যাগুলো তিনি উপলব্ধি করতে পারছেন এবং সেগুলো যত দ্রুত সম্ভব কিভাবে সেগুলো কার্যকর করা যায় সেগুলোর জন্য তিনি দিন রাত পরিশ্রম করছেন। এটাতেই প্রমাণিত হয় যে আসলে মুক্তিযুদ্ধের চেতনা যেমনিভাবে সেই সময় শহীদ রাষ্ট্রপতি বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন, তার পথ ধরে বেগম খালেদা জিয়া সেটাকে এগিয়ে নিয়েছিলেন। এবং আমরা বিশ্বাস করি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। জি, অনেক ধন্যবাদ জনাব আব্দুল সালাম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য।